যে বিষয়টা আপনি অবতারণা করেছিলেন রোহিঙ্গা প্রসঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূস এই সাক্ষাৎকারে বলেছেন যে তারা কাজ করছেন রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, ইউএনএইচসিআর মোটামুটি এই সংকট সমাধানের জন্য তার সরকার চেষ্টা করে যাচ্ছে। এর আগে যখন জাতিসংঘ মহাসচিব এসেছিল তিনি তখন বলেছিলেন যে এই ঈদ না হোক পরের ঈদে তারা দেশে গিয়ে করতে পারবে। এরপর বিমস্টেকের সময় আমরা শুনলাম যে 1,80,000 নিয়ে যাবে, কিন্তু আপনি জানেন নিশ্চয়ই এরই মধ্যে খবর বের হয়েছে প্রচুর পরিমাণে নতুন করে রোহিঙ্গা দেশে আসছে এবং সেটি নতুন করে 1,13,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে এবং সেটি এখনও চলমান। সব মিলিয়ে এখন সংখ্যা দাঁড়িয়েছে 13,13,000-এ। তার মানে রোহিঙ্গা ফেরত পাঠাতে দূরের কথা, আশা অব্যাহত আছে এবং বেশি হারে আসছে, আমরা থামাতে পারছি না। আর যেটি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে করিডোরের ব্যাপারে বাংলাদেশ নীতিগতভাবে একমত হয়েছে, সেইটাকে মানবিক করিডোর বলা হচ্ছে। এই করিডোর আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হবে? আর রোহিঙ্গা সংকট আমরা সমাধান করে ফেলবো, আশার আলো দেখাচ্ছি, আগামী ঈদ গিয়ে তারা দেশে করবে, সেই জায়গায় আরও নতুন করে আসছে হাজারে হাজারে। এই জায়গাটা সরকারের ব্যর্থতা তো বটেই, কিন্তু এটা বাংলাদেশকে আরও কতটা বিপদ বা ঝুঁকিতে ফেলবে? ধন্যবাদ। রোহিঙ্গা ইস্যুটা বাংলাদেশের, আমি অনেক দিন ধরে বলছি, এটা শুধুমাত্র শরণার্থী ব্যবস্থাপনা ইস্যু না। এই ইস্যুর সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের অখণ্ডতার বিষয় জড়িত। রোহিঙ্গার বিষয়টিতে আমার নিজের কতগুলো জানা, বোঝা, পড়াশোনা এগুলো আছে। আমি গত কয়েক বছরে বেশ কতগুলো লেখার কারণে আমি রোহিঙ্গা নিয়ে অনেকগুলো তথ্য জানার চেষ্টা করেছি এবং আমি একাধিকবার রোহিঙ্গার শরণার্থীরা যে জায়গাগুলোতে থাকেন নিজে উপস্থিত হয়ে সেখানে সরকারি আইন মেনে আমি তাদের সাথে কথা বলেছি এবং সেই জায়গার তথ্যগুলো জানার চেষ্টা করেছি। আমি সবসময় মনে করি রোহিঙ্গার সংকটটা সমাধান করার জন্য যে ধরনের সামগ্রিক রাজনৈতিক উদ্যোগটা থাকা দরকার ছিল এখানে সেটি ছিল না। রোহিঙ্গাদের বাংলাদেশে নিয়ে আসার ব্যাপারে এর পেছনে যেমন আন্তর্জাতিক নানা মহলের চক্রান্ত ছিল, আবার আমরা ডোমেস্টিকলি এই বিষয়টিকে সেভাবে আমরা হ্যান্ডেল করিনি। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি তারা মানেননি। তারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, তারা এদেরকে আমাদের কাঁধের উপরে চাপিয়ে দিয়েছেন। কেউ কেউ বলেন যে নোবেলের জন্য আমরা তাদেরকে নিয়ে এসেছিলাম। আমার যতটুকু জানা, রোহিঙ্গারা যখন সীমান্তে অবস্থান করছিল তখন রাজনৈতিক মহলের পক্ষ থেকে দাবি উঠেছিল রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঢুকতে দিতে হবে, সীমান্ত খুলে দাও, সীমান্ত খুলে দাও। সুতরাং আপনি নির্দিষ্ট একটা পক্ষের কাঁধের উপরে এটি চাপিয়ে দিতে পারবেন না। আবার তাদেরকে নিয়ে আসার পর বড় বোন যেভাবে বলেছিলেন যে আমার ছোট বোন বলছে যে আপা তুমি যদি 18 কোটি মানুষকে খাওয়াতে পারো তাহলে 20 লাখ মানুষকে কেন খাওয়াতে পারবে না? যদিও কোনো রাজা আমাদেরকে খাওয়ান না, যাদের মধ্যে এই ভাবনাটা আছে তাদের একটা প্রভু সুলভ একটা মানসিকতার থেকে এই ভাবনাগুলো আসে। কিন্তু রোহিঙ্গা বা শরণার্থী ইস্যুটা কখনোই ডাল ভাত খাওয়াতে পারলাম কি পারলাম না এর বিষয় না, ধর্মের সাথেও তার কোনো সম্পর্ক নেই। আপনি পরিষ্কার দেখতে পাচ্ছেন পাকিস্তান তার সীমান্তের মধ্যে থাকা আফগান শরণার্থীদেরকে লাঠি দিয়ে পিটিয়ে তার দেশ থেকে তাড়িয়ে দিচ্ছে, অথচ একই ধর্মের অনুসারী। এই বিষয়গুলোর সঙ্গে অখণ্ডতার বিষয় জড়িত। রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে আমরা একটা ভয়ঙ্কর সংকটে আছি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি যে এটাকে নানা প্রলেপ দিয়ে এটিকে ডাইভার্ট করা হচ্ছে। হঠাৎ করে জাতিসংঘের মহাসচিব এলেন, এটি বিরাট একটা ক্রেডিট আমাদের জন্য, জাতিসংঘের মহাসচিব এসেছে। আমি সেই সময় কয়েকটা টেলিভিশনে জানতে চেয়েছিলাম, সেখানে আমাদের ক্রেডিট কথা আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম, সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার যে তাকে আমরা আনতে পেরেছি। আমি জিজ্ঞেস করেছিলাম যে জাতিসংঘের মহাসচিব ঠিক সেই সময় এসে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে কান্নাকাটি করেন যখন গাজার শিশুরা হাজার হাজার শিশুকে মেরে ফেলা হয়, জাতিসংঘ সেটি নিয়ে একটা টু শব্দ করে না। এই মহাসচিব একটা বিবৃতি পর্যন্ত দিতে পারেন না, কিন্তু রোহিঙ্গার শিশুদের জন্য তার এই যে কান্না, তার এই যে আর্তনাদ, এর পেছনে রাজনীতি আছে। লক্ষাধিক মানুষকে ইফতার করার ভেতর থেকে এটি একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট আপনি করে ফেললেন, কিন্তু সেই সময়ে গাজা শহরে মানুষ ইফতার করার জন্য এক ফোঁটা পানি পাচ্ছে না। আল আকসা মসজিদের সামনে জড়ো হওয়া
রোজাদারদেরকে পিটিয়ে তাড়িয়ে দিচ্ছে, এই জাতিসংঘ টু শব্দ করছে না। আমার এখানে এই ধরনের একটা ইভেন্ট করার পেছনে অবশ্যই রাজনীতি আছে। আজকে আমি দেখতে পাচ্ছি ইন্টারন্যাশনাল যে ঝগড়া, সেই ঝগড়া বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে ফেলা হচ্ছে। আমার জায়গা থেকে মনে হয় আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস তার ইন্টারন্যাশনাল যে কানেকশন আছে, তার যে ইমেজ আছে, সেই ইমেজটাকে ব্যবহার করে আমরা এই সংকটটা সমাধান করতে পারবো, এই ধরনের প্রত্যাশা অনেকের সাথে আমি এখনো দেখি। কিন্তু জটিলতা বাড়ছে না। জটিলতা যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি এটাকে অ্যাড্রেস করছেন ভুল পদ্ধতিতে। এখন পর্যন্ত যাদেরকে এর সাথে যুক্ত করেছেন, এর সঙ্গে ইন্টারন্যাশনাল পলিটিক্স আছে। আপনি হঠাৎ করে রোহিঙ্গা ইস্যুটাকে দেখাশোনা করার জন্য যাকে দায়িত্ব দিয়েছেন তিনি বাংলাদেশের নাগরিক নন। আপনি এই ইস্যুটার সঙ্গে তাকে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমি ওই জায়গাটায়, অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্টটা আপনার কাছে ইম্পর্টেন্ট না। আপনি এই ধরনের একটা সেন্সিটিভ ইস্যুকে, আমার মনে হয় এটি যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের হাতে রাখতেন, প্রয়োজনে তার অন্য কাজগুলোকে কমিয়ে দিয়ে, এটি আমাদের জন্য স্বস্তিদায়ক হতো। আমরা বললাম যে জাতিসংঘের আমাদের এখান থেকে 1,80,000 রোহিঙ্গাকে আমরা পাঠিয়ে দেব, এবং কতটা বেকুব আমরা, আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যতটুকু আমি জানি বুঝি। কালকে যদি বাংলাদেশের সরকার এবং মিয়ানমার সরকার একমত হয় যে আমরা কালকে বিকাল থেকে এখান থেকে রোহিঙ্গাদেরকে দেশে পাঠিয়ে দেব, এবং মিয়ানমার সরকার যদি বলে আমরা গ্রহণ করব, তারপরেও একজন রোহিঙ্গাকেও শরণার্থীকেও পাঠানোর সুযোগ নেই। কেন? এই ইস্যুটা শুধু বাইল্যাটারাল ইস্যু না, এর সাথে মাল্টিল্যাটারাল পক্ষের মধ্যে জড়িয়ে গেছে। মিয়ানমারের যে পরিস্থিতি, সেখানে আমরা কোন সরকারের কাছে পাঠাবো? আমি ওটাও যদি বাদ দিই, এই বিষয়টির সঙ্গে শরণার্থী ম্যানেজমেন্টের সঙ্গে সরাসরি জাতিসংঘ জড়িত, ইউএনএইচসিআর এটার সঙ্গে জড়িত, আইওএম এটার সঙ্গে জড়িত, ইন্টারন্যাশনাল অসংখ্য অ্যাক্টর জড়িত। দুই সরকার যদি একমত হয়ে যায়, অথবা বিদ্রোহীরাও যদি এর সাথে একমত হয় যে আমরা আমাদের মানুষগুলোকে ফিরিয়ে নেব, তারপরেও আন্তর্জাতিক রীতিনীতির কারণে আপনি একজন রোহিঙ্গাকেও পাঠাতে পারবেন না, অনেকগুলো প্রসিডিওর মেনটেন করতে হবে। আমরা সোশ্যাল মিডিয়াতে হাইপ তুলে দিলাম আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সফলতা, বিরাট সফলতা, কালকে থেকে মানুষ যাওয়া শুরু করবে। যাওয়া তো দূরের কথা, এই যে নতুন করে আসছে তাদের থাকার ব্যবস্থা করার জন্য ইউএনএইচসিআর বাংলাদেশকে চিঠি দিয়েছে। আমি আমার জায়গা থেকে, অভিজ্ঞতা থেকে আপনাকে বলি, এই যে মাঝে মাঝে নিউজে আমরা দেখি আসছে, প্রতিনিয়ত তারা আসেন, অনেকগুলো কারণ আছে, মাদক ব্যবসা থেকে শুরু করে অনেকগুলো। আমি শেষ করবো এই জায়গাটায়, এই যে করিডোরের যে বিষয়টি আপনি বলছেন, আশা ঠেকাতে পারছেন না, আপনি ফেরত পাঠাবেন কি করে? কথা সেইটা, আপনি কতগুলো আর্টিফিশিয়াল ক্রেডিট ক্লেম করার জন্য এই যে সোশ্যাল মিডিয়ায় আপনি যেভাবে হাইপ তুলছেন, বট বাহিনী তৈরি করে তিলকে আপনি তাল তৈরি করছেন, এর ভেতর থেকে যাকে আপনি হাইলাইট করছেন তার ইমেজটা বাড়ছে না, বরং তাকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে কি কারণে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে আপনি যখন ওই যে ভারতের, আমি এই আলোচনার জায়গাটিতে আসবো, কারণ সরকার একা একা সবকিছু করছে, সব সঠিক, কাউকে জিজ্ঞেস করছে না, কাউকে জিজ্ঞেস করছে না, কারো পরামর্শ নিচ্ছে না, কোনো দলকে এই প্রক্রিয়ার সাথে যুক্ত করছে না, মতামত নিচ্ছে না। আরেকটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে আসছি, এবারও নিশ্চয়ই আপনাদেরকে সাথে পাবো আশা করছি।